বাগদা বিধানসভা কেন্দ্রের পাকাবাড়ি সিন্দানি অঞ্চলে বুথ কর্মী সম্মেলনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুবর্ণা ঠাকুরের সমর্থনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। সঙ্গে ছিলেন ব্লক সভাপতি পরিতোষ সাহা, জেলার নেতা রতন ঘোষ, ছাত্র নেত্রী প্রেয়সী বিশ্বাস, সিলভিয়া মুখার্জি ও রাজন্না হালদার সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যালো, চরমন্ডল যে 5টি বুথে কর্মীর সমর্থকদের নিয়ে আজকের এই কর্মী সভা, এই সভায় আজকে মূলত 5টি বুথ। আপনারা জানেন বিগত লোকসভা নির্বাচন আমাদের পরাজয় হয়েছে। আমরা আশা করছি এবারের যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে মানুষকে বোঝাতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন বার্ধক্য ভাতা, এবার বার্ধক্য ভাতা আমাদের আধার কাস্টের লোকজনের মধ্যে সেটা একটু কম পৌঁছেছে। এখনও অনেক বৃদ্ধরা রয়েছে যারা 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, অথচ বার্ধক্য ভাতা বারবার দুয়ারে সরকারে আবেদন করা সত্ত্বেও তারা কিন্তু বার্ধক্য ভাতা এখন পর্যন্ত পায়নি। বিডিও অফিস থেকে কয়েকবার তাদের ডাকা হয়েছে, ডাকার পরে বলা হয়েছে যে ঠিক আছে আপনার বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এই বিষয়টা আমাদের একটু দেখতে হবে। আমি কর্তৃপক্ষকে বলবো বিষয়টা একটু যত্ন সহকারে দেখবেন। এছাড়া আমার বুথের মহিলা কর্মী তথা আমার যুব সম্প্রদায়, যুবক যে 18 জন আমার কর্মী কমিটি আছে, তারা নিরলস পরিশ্রম করছে। আগামী যে 12 দিন আছে, এই 12 দিনের মধ্যে আমরা গুছিয়ে যদি প্রত্যেক বাড়ি পৌঁছে মানুষকে বোঝাতে পারি আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সঠিকভাবে সবাই পাচ্ছে কিনা সেটাও আমাদের খোঁজ নিতে হবে। যদি দেখা যায় কেউ কারো লক্ষ্মীর ভাণ্ডার এখনো চালু হয়নি, সেটা লিপিবদ্ধ করতে হবে। নির্বাচনের পরে আমরা তাদের লক্ষ্মীর ভাণ্ডার যাতে পাই সে ব্যবস্থা করা হবে। এছাড়াও আমাদের বার্ধক্য ভাতা, বিভিন্ন গ্রামে আমরা পাঠাচ্ছি তাদেরই নেতৃত্বে। আমি অনুরোধ করব দুইজনকে একটু উঠে দাঁড়াতে। তারা যেভাবে আমাদের বুথগুলোকে তুলবার জন্য সহযোগিতা করছে, একবার জমি হাততালি দেবেন ওদের নেতৃত্বে। এই ছাত্রের রাজনীতি করতে গিয়ে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রথম দিন থেকেই আছে। ওর সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। হ্যাঁ, শিল্পী মুখার্জি আমি রিমি বলেই চিনি। হ্যাঁ, সবসময় তার সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয়। ওদের নেতৃত্বে আজকেও আমরা দুটো টিম কুটিবাড়ি এবং আকন্দতলায় পাঠিয়েছিলাম। গতকাল চরমন্ডলে ছিল, কুস্তিঘাটায় করেছি। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট ভিক্ষা করছি। আমরা তাদের সহযোগিতায় ধন্য।
এবারে আমি দীপককে অনুরোধ করবো তার বুথ সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা বলবার জন্য। নমস্কার। উপস্থিত হয়েছেন মঞ্চে হয়েছে আমাদের তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপস্থিত হয়েছেন আমাদের ব্লক নেতৃত্ব, উপস্থিত হয়েছে আমাদের সিংহানি আঞ্চলিক নেতৃত্ব এবং সেই সঙ্গে আমাদের সম্মানীয় গ্রামবাসী। সবাইকে যথাযোগ্য সম্মান নিয়ে দুটো একটা কথা বলছি। আমার ডিসেম্বর 18, তো আমাদের বরাবরই আমাদের ডিসেম্বর 18-তে আমরা আমাদের ভাড়াবাড়ি ছিল, কিন্তু এই দুটো গত লোকসভা এবং এই পঞ্চায়েত ইলেকশনে আমাদের অনেকটাই আমরা পিছিয়ে গেছি বিরোধীর তুলনায়। এবং এর পিছনে একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আমরা যারা ওখানে গ্রামে কাজ করি অনেকটাই তাদের মধ্যে আমাদের কী বলবো দূরত্ব মন কষা করি, যার ফলে আমাদের সেই ব্যাপারটাই আমাদের গ্রামের মধ্যে পড়েছে। এই ব্যাপারটাকে আমরা আশা করি ক্লিয়ার করতে সচেষ্ট হচ্ছি, যাতে করে এই ব্যাপারটা আমাদের ভোটের আমাদের যারা গ্রামবাসী রয়েছে তাদের ক্ষেত্রে না পায়। আর একটা ব্যাপার আমি বলবো যে আমাদের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে বলবো যে আমাদের যেটা আগে একবার বলে গেল আমাদের মশামশাই, যে আমাদের গ্রামে আমাদের বিশেষ আমার মধ্যে অনেক সিনিয়র যারা সিটিজেন আছে তারা এখনও তারা বয়স্ক ভাতা পায়নি। এটা একটা বিরাট সমস্যা। আমরা রয়েছি ক্ষমতায় রয়েছে, আমাদের পঞ্চায়েত রয়েছে আমরা ক্ষমতায়, ব্লকেও রয়েছে আমরা ক্ষমতায়, তবুও আমাদের যারা একদম কাছের লোক তাদেরকে আমরা আমাদের নিজেদের যে প্রকল্পগুলো আছে সেইগুলো আমরা পরিষেবা দিতে পারছি না। এইগুলোকে আমরা বলবো যারা আমাদের নেতৃত্ব রয়েছে সিনিয়র নেতৃত্ব তাদেরকে বলবো আমাদের যারা কাছের মানুষ যারা আমাদের বয়স্ক যারা আমাদের কাকা জেঠু রয়েছেন তাদেরকে বলবো তারা যেন এই বৃত্তি ভাতা পায় সেই সম্পর্কে সচেষ্ট হতে। আর আমাদের অনেকেই আমাদের যারা গৃহবধূ আছে তারাও আমাদের যে প্রকল্প সেই প্রকল্প থেকে বঞ্চিত আছে, সেই ব্যাপারটাও আমরা আমাদের নেতৃত্বকে বলবো সেটাকে সব করতে। আর আমরা আশা করি যেহেতু এটা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নয় বা বিধানসভা লোকসভা নির্বাচন নয়, এই নির্বাচন সম্পূর্ণ অন্যরকম। এটা আমাদের দিদির দিকে তাকিয়েই হবে। তো আশা করি আমাদের যারা আমাদের গ্রামবাসী তারা যে ভুল বুঝেছিল সেটা আশা করি সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে আমাদেরকে আবার জয়যুক্ত করবে। এবং আমরা আমাদের যারা গ্রামের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে বলবো সবাই ধর্মমত নির্বিশেষে কাজ করে আমাদের এই নির্বাচনটাকে বৈতরণটাকে পার করে আমরা দিদির হাতকে শক্ত করতে চাই। সেই সঙ্গে আমাদের যে মধুপর্ণা ঠাকুর যে আমাদের যে প্রার্থী তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা তাকে সম্মান জানাই। 10ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছে। আমাদের প্রার্থী ঠাকুরবাড়ি মধুপর্ণা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী হিসাবে বাগদা উপনির্বাচন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে নির্বাচন করেছেন। তারই সমর্থনে আজকের সিন্দারি অঞ্চলে পাকা বাড়িতে 5টা বুথ দিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা মুখ্য সচেতক মাননীয় নির্মল ঘোষ মহাশয়, যিনি সিন্দানি এবং মালিপোতা অঞ্চলে উপনির্বাচনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিশেষ দায়িত্ব দিয়েছে সেই নির্মল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এর আগে তিনি সিন্দানিতে কয়েকটা মিটিং করেছেন এবং আগামীতেও 10 তারিখ পর্যন্ত তিনি সিন্দানি অঞ্চল এবং মালিপোতা অঞ্চলে বিভিন্ন বুথে কর্মীদের নিয়ে তিনি সভা করবেন। বুথের কি অবস্থা আছে, কতটা এগিয়েছে, লোকসভা নির্বাচনে বুথের কি অবস্থা ছিল, বর্তমানে কতটা আমরা কভার করতে পেরেছি,
এইসব বিভিন্ন নিয়ে ইতিমধ্যেই বুথের সভাপতিরা আপনাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরলেন। আমরা প্রায় 1 মাস আগেই আমরা উপনির্বাচনে আমরা ভোট দিয়েছি। অনেকে আপনারা ভাবতে পারেন যে 1 মাস আগে আমরা লোকসভা নির্বাচনে আমরা ভোট দিলাম, আবার এমন কি ঘটনা ঘটলো যে আবার 1 মাস পরে আবার বাগদা বিধানসভাতে উপনির্বাচন আমাদেরকে আবার ভোট দিতে হচ্ছে। আপনারা অনেকে হয়তো জানেন না, বিশ্বজিৎ দাস বাগদা বিধানসভার বিধায়ক ছিলেন। তিনি বিধায়ক থাকাকালীন তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন। কিন্তু নিয়ম অনুসারে লোকসভা দাঁড়াতে গেলে যিনি বিধায়ক ছিলেন তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই জন্যই এই সিটটা খালি হয়েছিল। ইতিমধ্যে আমাদের মধ্যে উত্তর 24 জেলার প্রাক্তন যুব সভাপতি, আমাদের খুব কাছের মানুষ, যিনি বনগাঁ শহরের দায়িত্বে আছেন, রতন ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তো সেই যে কথা বলছিলাম, সেই সিটটা খালি হতে এই উপনির্বাচন আজকে বাগদা বিধানসভাতে হতে চলেছে 10ই জুলাই। তো আমাদের দুর্ভাগ্য যে আপনারা প্রচুর পরিশ্রম করেছিলেন লোকসভা নির্বাচনে, কিন্তু আমরা এখান থেকে বাগদা বিধানসভা থেকে প্রায় 20,000 উপরের ভোটে আমরা এখানে পরাজিত হয়েছি। যদিও আমরা 20,000 ভোট এখানে পরাজিত হয়েছি, রেজাল্ট যেদিন বেরিয়েছে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিলাম এবং আমরা 29টা সিট আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা পেয়েছি। যার ফলে যে মানুষগুলো বনগাঁ লোকসভা কেন্দ্রে বা বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপিকে ভোট দিয়েছিলেন অনেক মানুষ, তারা পশ্চিমবঙ্গের রেজাল্টের দিকে তাকিয়ে তারা আবার মত পরিবর্তন করেছেন। অর্ধেক লোক, অন্তত 20,000 10,000 মানুষ ওই যেদিন রেজাল্ট ঘোষণা হয়েছে সেই দিনই কিন্তু তারা তাদের মত পরিবর্তন করেছে। বাকি যে 10,000 থাকলো এটা দিদির ভোট। অনেকে লোকসভাতে বলেছিলেন দাদার ভোট মানে মোদিজির ভোট, দেশের ভোট, আমরা মোদিজিকে ভোট দেবো। সেই মানুষগুলো কিন্তু এখন দিদির ভোট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনারা জানেন 3য়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 4টে নির্বাচন সারা পশ্চিমবঙ্গে উপনির্বাচন হচ্ছে বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 26 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। এই 4টে উপনির্বাচনে যদি আমরা সিট নাও পাই তবুও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন। অতএব যদি এখান থেকে মধুপর্ণা ঠাকুরকে আমরা জিতিয়ে বিধানসভাতে পাঠাতে পারি তাহলে এই এলাকার বাগদা বিধানসভার উন্নয়নটা হবে। আপনারা জানেন যে দলের, আমি যদি গ্রামের পঞ্চায়েতের কথা বলি, যে দলের প্রধান সেই দলে যদি গ্রাম পঞ্চায়েতের সদস্য হয় তাহলে সেই এলাকার কাজটা হয়। প্রধান যদি তৃণমূলের হয়, গ্রাম পঞ্চায়েতের সদস্য যদি বিজেপির হয় তাহলে সেখানে উন্নয়নটা হয় না। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী আছে, তাকে মুখ্যমন্ত্রীতে কারো ক্ষমতা নেই 26 সালের আগে সরানো। অতএব এখান থেকে মধুপর্ণা ঠাকুরকে আমরা জিতাতে পারলে এলাকার উন্নয়নটা হবে। অতএব এখানে মধুপর্ণা ঠাকুরই জিতবে, সেই আমরা নিশ্চিত। আপনারা জানেন যে মধুপর্ণা ঠাকুর পরিবারের মেয়ে কপিল কৃষ্ণ ঠাকুর এবং মমতা ঠাকুর, তাদের মেয়ে মমতা ঠাকুর ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ। উনি 15 সালে এখান থেকে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তারই কন্যা মধুপর্ণা ঠাকুর। সে একটা নিষ্পাপ মেয়ে,
25 বছর তার বয়স, সে কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে। আমরা 2016 সালে বাগদা বিধানসভা, 2021 সালে 2019 সালে লোকসভা নির্বাচনে, 2021 সালে বিধানসভা এবং 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা এখান থেকে পরাজিত হয়েছি। একটা সময় ছিল যখন সারা পশ্চিমবঙ্গে 30 জন বিধায়ক ছিলেন, তখন বনগা, বাগদায়, গাইঘাটা কিন্তু তৃণমূলের দখলে ছিল। এখন আমরা 4 বার পরাজিত হয়েছি, আমরা পরাজিত হতে চাই না। আমরা জেলায় বা রাজ্যে যেখানে যাই, সেখানকার মানুষের দিকে মুখ ফিরিয়ে নেয়, কারণ আমরা হেরে আছি। আমরা এবারে অন্তত উপনির্বাচনে আমরা মধুপর্ণা ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করতে চাই। ইতিমধ্যেই আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে। রাজ্যের থেকে এবং জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা তাদের একটা টিম করে তা প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর তারা প্রদান শুরু করেছে। তারা প্রচুর পরিশ্রম করছে, তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা অঞ্চলে যেভাবে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে কে বার্ধক্য ভাতা পেয়েছে, কে পায়নি, কি অবস্থা আছে গ্রামে, সেই রিপোর্ট প্রত্যেকদিন তারা জমা করছে। আজকে বাগদা বিধানসভায় 12টি অঞ্চল, সেই 12টা অঞ্চলের 6 জন মন্ত্রী এখানে দায়িত্ব নিয়েছে। 2টো অঞ্চল করে একজন মন্ত্রী তারা দায়িত্ব নিয়েছে। আমরা আশা করব বাগদা বিধানসভা অনেক পরিবর্তন ইতিমধ্যে ঘটে গিয়েছে। আজকে আমরা সাধারণ মানুষের কাছে যে বক্তব্যটা ফুটে উঠেছে, তারা কিন্তু অলরেডি বলা শুরু করেছে, শুধু সময়ের অপেক্ষা। মধুপর্ণা ঠাকুর কিন্তু বিধানসভায় যাওয়ার পথ প্রস্তুত করেছে। 2 ঘন্টা আপনার দুপুরে খাওয়ার পরে 4টে থেকে 6টা একটু বাড়ি বাড়ি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নটা, সেই উন্নয়নটা আপনার পৌঁছে দিন। অতএব বক্তব্য কিছু নেই, এখানে আমাদের নির্মলবাবু আছেন, বলবেন। যারা স্টুডেন্ট থেকে ছাত্র সংসদ থেকে যারা এসেছেন তারা কথা বলবেন। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি, 10ই জুলাই যে নির্বাচন, সেই নির্বাচনকে আপনারা মধুপর্ণা ঠাকুরকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শক্ত করুন এবং একজন সর্বকনিষ্ঠ বিধায়ককে পশ্চিমবঙ্গের, বাংলা থেকে পশ্চিমবঙ্গের বিধানসভায় উপহার দিন। এই কথা বলে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জিন্দাবাদ। আচ্ছা, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি প্রদেশটাকে বলবো যে আপনি ওখানে চলে যান। হ্যাঁ, তো তার আগে আমি নির্মলবাবুকে অনুরোধ করবো বলবার জন্য। আমি প্রদীপদাকে তার আগে 1 মিনিট একটু সময় দিচ্ছি, প্রদীপদা কিছু বলার জন্য 2-1টি কথা বলো না। বন্দে মাতরম। আপনারা জানেন ইতিমধ্যে বেশিরভাগই কর্মী এবং যারা দায়িত্ব নিয়ে নির্বাচনটা লড়েন, রাত্রে প্রহরী মতো তারা জাগেন এবং তারা নির্বাচনটা করে থাকে। আমি সেই অঙ্কের লোক বেশি দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 5টি বুথ চরমণ্ডলের সমস্ত কর্মী সমর্থক এবং যারা বুথ সভাপতি এবং দায়িত্বশীল কর্মী। আমি এখানে আমার বিভিন্ন বক্তা এবং বুথ সভাপতিরা বলেছে যে একসময় আমাদের এই অঞ্চলে আমরা তৃণমূলের পার্টি এবং ডানপন্থীদের একটা জোয়ার ছিল। আজকে আমরা পিছিয়ে গেছি কেন? আমাদের নিজেদের ভিতর অনৈক্য। এই অনৈক্য আমি সকলের কাছে অনুরোধ করব, বিশেষ করে আজকে এই 5টি অঞ্চলে যারা আছেন, 5টি বুথের যারা আছেন, সেই সমস্ত ভোটার এবং যারা কর্মী, আমাদের ভিতর
আর কোনো দ্বন্দ্ব নয়, আর কোনো গ্রুপবাজি নয়, কোনো লাগালাগি নয়। সকলের কাছে আমি প্রার্থনা করব আপনারা সব কিছু ছেড়ে দিয়ে অন্তত এই বিধানসভা নির্বাচনে মধুপর্ণা ঠাকুরকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা সকলে দায়িত্ব নিয়ে কাজ করবেন এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিজেপির মধ্যে যে অনৈক্য, আপনারা জানেন যে বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে তার বিপক্ষে আবার নির্দল প্রার্থী ঘোষণা করেছে তারা। তাদের ভিতরে এই প্রার্থী নিয়ে গন্ডগোল, টাকা পয়সা খাওয়া নিয়ে প্রার্থী। অতএব আপনারা জানেন যে বিজেপি প্রার্থীরা এখন কোথায় ভোট দেবে তারা নিজেরাই জায়গা খুঁজে পাচ্ছে না। যাই হোক, আমরা তাতে কিন্তু আত্মসন্তুষ্ট থাকলে হবে না, আমাদের নিজেদের কাজ করতে হবে। আমরা আমাদের যারা তৃণমূলের সৈনিক এবং যারা কর্মী প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখছি, আমরা এত কিছু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সুযোগ সুবিধা দেওয়ার পরও আমরা লোক সংখ্যা বেশি দেখি, অথচ আমরা ভোটের বেলায় পিছিয়ে যাচ্ছি। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন আমরা ভোটে জিততে পারছি না? এই সমীকরণে আমরা মিলাতে পারছি না। তবে আমার মনে হয় এই লোকসভা ভোটের পর যারা মোদীকে ভোট দিয়েছিলেন তারা অনেকেই আমাদের কাছে তাদের স্বীকারোক্তি করেছে যে আর তারা ওই পথে যাবেন না, তারা ভোট দেবেন না, এখন থেকে তারা তৃণমূলে ভোট দেবে এবং দিদির এই যে উন্নয়ন, এই উন্নয়নকে অব্যাহত রাখবার জন্য তারা আমাদের সঙ্গে সামিল হবে এবং আমাদের সঙ্গে একসাথে পথ চলবে। সকলকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম। আপনারা জানেন আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তার এই শুভ জন্মদিনে আসুন আমরা বাঙালিরা, বাংলার সমস্ত মানুষ শপথ নিই আগামী দিনে, আগামী 10 তারিখ সবাই মিলে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখুন। এই কথা বলে এবারে যার বক্তব্য শুনবার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে রয়েছেন মহাশয়কে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবার জন্য। কানাইদাকে অনেক অনেক ধন্যবাদ। পুরনো লোকগুলো এখনো আছে, তার জন্য মমতাও আছে। আর মমতা আছে বলে তুমি ভেবো না আমাদের মন্ত্রী, আমরাও আছি, মমতা আছে। এই অনেকে না ফাটনবাজি করে, আমার খারাপভাবে নিও না। মমতা আছে বলে আমরা আছি। মমতা না থাকলে যে গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, জনজাতি মানুষ, নমশূদ্র মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সারা ভারতবর্ষে এদের সংখ্যা হচ্ছে বেশি। আর মমতা ব্যানার্জি বলছেন এদেরকেই আমি আলোর পাত্র প্রতিমে আনবো। বড় লোক থাকবে, আমি তাকে মেরে ফেলতে পারবো না, তাড়াতে পারবো না, কিন্তু গরিবকে আমি উপরে তুলবই। এই সংকল্প করেছে বলেই মমতা আছে কানাইদা, আর আমরাও আছি। আমি আপনাদের সকলকে প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাই, প্রণাম জানাই। আর আমি তো এইমাত্র আমার রতন ঘোষ যুবর সভাপতি এবং জেলায় আমরা যতদিন ছিলাম, আমি এই জেলার উত্তরচুরের সভাপতি ছিলাম, অবজারভার ছিলাম। আমি রতনকে বলছিলাম, ভাই মমতা আমাকে যেখানে পাঠায় আজ পর্যন্ত আমি হেরে আসিনি। আমি কপিল ঠাকুরকে নিয়ে এসেছিলাম, আপনারা জয়ী করেছেন। আমি উপেন্দাকে, উপেন বিশ্বাসকে নিয়ে এসেছিলাম, আপনারা জিতিয়েছেন। আমি মমতা ঠাকুরকে নিয়ে এসেছিলাম কপিল ঠাকুরের তার মৃত্যুর পর, আপনারা জিতিয়েছেন। এবারের লোকসভা নির্বাচনে আমরা 29টা পেয়েছি। সারা ভারতবর্ষে আমরা তৃতীয় স্থানে, কংগ্রেস সমাজবাদী পার্টির পরেই আমরা। আমাদের ধারণা ছিল, আমাদের ভেতরে দলের ধারণা, আমাদের নেত্রীর ধারণা ছিল, তার দৃঢ় বিশ্বাস ছিল আমরা 31টা পাবো। আর ওই যে মূর্খের দল দিল্লি থেকে আসে আর যায়, আর কথার ফুলজুড়ি ছড়ায়। তারা বলেছিল 35টি পাবে। তো বুঝেছেন, ওটাকে 12 করে দিয়েছে, সামনে ওটাকে 0 করে দিতে হবে। অপেক্ষা করুন, মমতা আছে, মমতা থাকবে। গরিব মানুষ থাকলে বিজেপি পশ্চিমবাংলায় 0 হবে। এমনি করে দেখছেন সিপিএম আর ফিরতে পারছেন না। কত সময় দিয়েছে মানুষ, 34 বছর সময় দিয়েছে। 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 নয়,
35 বছর সময় দিয়েছে, সপ্তম বামফ্রন্ট করেছে বাংলার মানুষ, কিন্তু কিছু করতে পারেনি জানেন, যার জন্যে মানুষ আর তাদেরকে কথা ধর্তব্যের মধ্যে আনে না, তাদেরকে আর বিশ্বাস করে না, তাদের প্রয়োজন আছে বলে মানুষ মনে করে না। ভারতবর্ষে গত 10 বছরে গরিব মানুষ সব থেকে বেশি গরিব হয়েছে, বড় লোকেরা তত বেশি বড় লোক হয়েছে। ভারতবর্ষের বেকারি স্বাধীনতার পর এত বেশি গত 10 বছরে যেটা হয়েছে আর কখনো হয়নি। ওরা বলেছিল 2 কোটি বছরে দেবে, তাহলে 10 বছরে 20 কোটি, 20 কোটি চাকরি তো দেয়নি, 5 কোটি চাকরি খেয়ে দিয়েছে। আমি ওই আলোচনায় যাব না, 15 লক্ষ টাকা আলোচনায় যাব না, কৃষকের আয় দ্বিগুণ আমি আলোচনায় যাব না। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, ভাই রতন, আমি ওকে বলেছি আমাকে একটু বাঁচাও ভাই, কারণ মমতা খড় করে গেছে, যেমন কাঁদে আমার উপরে, সুজিত বসুর উপরে, রতিন ঘোষের উপরে, নারায়ণের উপরে, এই সব খড় করে গেছে, যে মমতা খড় করে গেছে, যেমন কাঁদে আমার উপরে, সুজিত বসুর উপরে, রতিন ঘোষের উপরে, নারায়ণের উপরে, এই সব খড় করে গেছে যে কেন আমি হারব, আমার ক্যান্ডিডেট কেন হারবে। আমরা তার প্রশ্নের উত্তর মনে মনে ছিল, কিন্তু মা যখন রুদ্র মূর্তি ধারণ করে না, সন্তান তখন একটু চেপে থাকে, এবং এই শিক্ষা আমার মা 101 বছর আমার মায়ের কাছে বিনা পানি দেবীও গেছেন, কেন আমার বাড়ি পানিহাটিতে, আর ওখানেই মহাপ্রভু চৈতন্যদেব 508 বছরের মহোৎসব হলো কদিন আগে, আর আমার ভাই সেটা দেখতেন। এখন ঈশ্বরের কৃপায় আমি দেখি প্রত্যেকবার বেলায় বিনা পানি দেবী যেতেন এবং কয়েক হাজার মানুষ সেখানে যেতেন। আমরা তার অনুপস্থিতি ফিল করি হৃদয় দিয়ে। দেখুন, এবারে নির্বাচনটা অত্যন্ত সহজ বাংলার। কেন? 1 নম্বর হচ্ছে বিজেপি 10 বছরে বাগদার জন্য একটি পয়সাও পায়। 10 বছরে মানুষকে চাকরি দেয়নি, 10 বছরে যারা কৃষি কাজ করে তাদের জন্য কিছু করেনি, 10 বছরে যারা যুবক, যারা লেখাপড়া শিখে বেকার, কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি বলছেন, ভারতবর্ষের সংবিধান বলছে সংবিধান পরিবর্তন করে মহাত্মা গান্ধী রোজগার NREGS করা হয়েছে, তাতে 100 দিনের কাজ পাবে গ্রামে গরিব মানুষ, গরিব শ্রমিক। তুমি কে সংবিধানকে ভেঙে দিয়ে বাংলার 70 লক্ষ শ্রমিক যারা কাজ করেছে তাদের পয়সা তুমি বন্ধ করে দিলে? মমতা ব্যানার্জি বলছেন, হে প্রধানমন্ত্রী, তুমি দেখো আমার উপরে বাংলার মানুষের উপরে অত্যাচার হচ্ছে। আপনারা জানেন টাকা দেয় না। মমতা ব্যানার্জি বললেন গরিব মানুষ বাড়ি তৈরি করবে, 11,36,000 বাড়ি সবাই মিলে ঠিক করা হয়েছে। ওদের অফিসার, আমাদের অফিসার, আমাদের ডিএম, ওদের সেক্রেটারি সবাই মিলে ঠিক করেছে, চিফ সেক্রেটারি, যে আমাদের দাবি ছিল 24 লক্ষ, এটাকে ছোট করতে করতে 11 লক্ষে নিয়ে এসে তুমি 10 বছরে আমার টাকা কেন বন্ধ করে দিলে? গরিব মানুষরা যাবে কোথায়? তাদের ছাড় পাবে না, তারা এইটুকু মাথা পাবে না। সংবিধান তাদের অধিকার দিয়েছে, এই অধিকারটুকু তুমি কেন করে নেবে? কৃষকরা বলছে যে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি প্রত্যেক কৃষককে MSP মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, আমি যে ধান তৈরি করি, আমি যে পাট তৈরি করি, আমি যে ফসল উৎপাদন করি, তা উৎপাদন করতে আমার জমির অ্যাডভারালাম, তাতে যে সার দিতে হয়, তাতে যে পরিশ্রম করতে হয়, তাতে যে বীজ দিতে হয়, তাকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, এই খরচ ধরে আমাকে মিনিমাম সাপোর্ট প্রাইস দাও। আমি তৈরি করব 2000 টাকা 1 মণ আমার ফসল তৈরি করতে লাগে, আমি যদি 1500 টাকা পাই তাহলে তো আমার গরিব মানুষ বাড়ি বিক্রি করে দিতে হবে। সারা ভারতবর্ষের 700-রও বেশি কৃষক, আমার বাংলারও কৃষক, তারা আত্মদান করেছে, গুলির সামনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু
মোদী সরকার কৃষকদের পাশে দাঁড়ায়নি। তার জন্য ভারতবর্ষের মমতা ব্যানার্জি এবং সমস্ত ইন্ডিয়ার জোটেরা এবার সংকল্প করেছিল যে আমরা মোদীকে আটকে দেবো। আটকে গেছিলেন তিনি, আটকে আছেন এখন। ওই দুটো বন্ধু পেয়েছে, অসময়ের বন্ধু তারা মোদির জন্য। আর ওরা হচ্ছে, নাইডু বলছে যে আপনি আমাকে বলছেন আপনাকে আমি সমর্থন দিচ্ছি, কিন্তু আমার দাবিগুলো আগে পড়ে নিন। এখন আমি কিছু বলবো না, কিন্তু আমার দাবিগুলো আপনি দেখে নিন এবং পরে আমাকে বলবেন না যে আমি কেন আপনার থেকে সরে গেলাম। বন্ধুত্ব কাজের বিনিময়, বন্ধুত্ব সরকারের কাজের বিনিময় বন্ধুত্ব হবে। আর নীতিশ কুমারের কথা তো আপনারা জানেন, তার একটা টাইটেল দিয়ে দিয়েছে, কি নাম, ফল্টু নাম বলেছে। আমি কাউকে ছোট করতে চাই না। তারা কিন্তু সরাসরি ভারতবর্ষের মানুষ বিজেপিকে সরকারে যাওয়ার ক্ষমতা দেয়নি। তার জন্যই ভারতবর্ষের মানুষ হাত ছেড়ে বেঁচেছে। এবার চাপে পড়ে মমতা ব্যানার্জি সহ ভারতবর্ষের ইন্ডিয়া জোটের চাপে পড়ে এবার গরিব মানুষের কথা ভারত সরকার, বিজেপি সরকারকে শুনতে হবে। আর তা না হলে আর তাদের ক্ষমা নেই। আমি এই জায়গাটায় ফিরে শেষ করে বলি, ওখানে দুর্ধর্ষণ লড়াই। মমতা বলছেন এই লড়াইতে আমি আমার রাজ্যের 10 কোটি মানুষকে পিছনে ফেলে যাব না, আমি সঙ্গে রাখবো। যে তুমি, আপনারা শুনেছেন তার কথা, আপনারা সবাই জানেন যারা বাংলা থেকে, ওপার বাংলা থেকে এসেছেন। স্বর্গীয় প্রিয়া ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর, প্রথম তিনি ভারতবর্ষে আওয়াজ তুলেছিলেন। তিনি আওয়াজ তুলে প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 1 জুলাই তার জন্মদিন, আজকে বঙ্কিমচন্দ্রের জন্মদিন। তিনি বললেন, প্রমথবাবু আমার একটা কথা আপনি শুনে রাখুন, আমার হাতে এখন কিছু নেই, মাত্র স্বাধীন হয়েছে দেশ, কিন্তু যেখানে জায়গা পাবে, যেখানে জায়গা পাবে ঠাকুর তুমি বসিয়ে দাও, তাদের রাখার দায়িত্ব আমি ডক্টর বিধানচন্দ্র রায় করছি। তারপর বিধান রায় এবং প্রিয়া ঠাকুর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরুর কাছে গিয়েছিলেন। জওহরলাল নেহরু বিশ্বের পণ্ডিতদের মধ্যে একজন। তিনি কথা শুনে প্রিয়া ঠাকুরকে, প্রমথ রঞ্জন ঠাকুরকে বললেন, তুমি আমার মন্ত্রিসভায়, ভারতবর্ষের মন্ত্রিসভায় আসতে পারো। তোমার মতো মানুষকে চাই, যে মানুষগুলো ভারতবর্ষে পিছিয়ে পড়া মানুষ, জনজাতি মানুষ, সেই মানুষগুলোকে তুমি প্রতিনিধিত্ব করো। তারপর আপনারা জানেন প্রমথ রঞ্জন ঠাকুর ভারতবর্ষের লোকসভায় গিয়েছিলেন। তার সেই দাবি, তাদের দাবি, নমস্কারদের দাবি, শিডিউল কাস্টের দাবি, শিডিউল ট্রাইবদের দাবি, ওবিসিদের দাবি প্রতিষ্ঠা করার জন্য আমি খুশি, এবার অত্যন্ত খুশি। ওই বাড়ি স্বর্গীয় প্রমথ রঞ্জন ঠাকুরের নাতনি বিএসসি পাস করেছে, এমএসসি চলছে, মাস্টার ডিগ্রি করেছে। আমাদের সবার, কেন আমরা বলি আমাদের, আমরা দিদি বলি, আমার থেকে ছোট আমার তুমি বলি, আমাকে দাদা বলে মমতা। তার যে ফার্স্ট সামনে কি আসছে, বাড়ির গার্জিয়ান যিনি হয় বাবা নয় মা, বুঝতে পারেন যে ছেলের পরীক্ষা, খেতে ধান নেই, মাঠে সবজি নেই, কি আসছে আমার সামনে, মা বাবা গার্জিয়ান বুঝতে পারেন, মমতা ব্যানার্জি বুঝতে পারেন যে কি বিপদ ভারতবর্ষে আসছে। তাই মমতা ব্যানার্জি বলছেন যে আমার তো সরকার জানেন, আমার তো রয়েছে 216 টাকা, কিন্তু আমি এমন একটা বাড়ি কন্যাকে দিতে চাই যা ভারতবর্ষে একটা নিদর্শ হবে। এই নমস্য বাড়ির মেয়ে এমএসসি পড়ছে, যা দাদু ভারতবর্ষের মন্ত্রী ছিলেন, পশ্চিমবাংলায় ফেলে আসা যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের প্রতিভূ ছিলেন। সেই মানুষকে পরবর্তীকালে বীণাপাণি ঠাকুর এখানে আমরা পেয়েছি, কপিলকৃষ্ণ ঠাকুর, আমি সেদিনও তার সঙ্গে জিতে নিয়েছেন। তার অকাল মৃত্যুর পর মমতা ঠাকুরকে আপনারা জানিয়েছেন।
তারপর 2019 কথা আপনারা সব জানেন। আমি তাই বলি, ঠাকুর বাড়ি পাদস্পর্শে লালন পালন হয়েছে যে মেয়েটি মধুপর্ণা, তাকে নিজের কন্যা ফেলে আমার প্রিয় বুথে সমস্ত বন্ধুরা, মায়েরা, বোনেরা, গুরুজনেরা কন্যা ফেলে তাকে মমতার হাতে তুলে দিই। মমতা আকাশ ভেঙে আপনাকে দেবে না, কিন্তু মমতা যা দিতে চায় একটি সংকল্প, যে রোজ যে যার যেখানে খুশি আমি দরিদ্র মানুষ, পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে দিতে দেবো, তাদেরকে খেতে দেবো, পড়তে দেবো, স্কুল দেবো, কলেজ দেবো, তাদেরকে কন্যাশ্রী দেবো, সবুজ সাথী দেবো, তাদেরকে আমি স্বাস্থ্যসাথী দেবো, তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, তাদেরকে আমি কৃষক সম্মান নিধি দেবো। আমি তাদের যারা পড়াশোনা করবে 10 লক্ষ টাকার আমি ক্রেডিট কার্ড দেব। আমি যারা ছোট ছেলে মেয়েরা স্কুলে যায় জামা, জুতো, কাপড়, বই, ব্যাগ আমি নিজে দেব। আমি দেখতে চাই বাংলার মানুষ পিছিয়ে থাকবে না, ভারতবর্ষে সবার থেকে উপরে যাবেই কবির কথায়, বাংলা একদিন ভারতবর্ষের শ্রেষ্ঠ আসন হবে, সেই পথে যাবে। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি। আমি বুথের কথা শুনলাম, সবাইকে বলতে দিলে আরো ভালো হতো, কিন্তু আমি তো মিটিং করেছি আপনাদের নিয়ে। 34টা বুথ আমাদের বুথ, 34টা বুথে জয়ী পরাজয়ী দুটো প্রার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ছিলাম, সম্পা ছিল, আমার প্রধান সম্পা মন্ডল ছিল, আমাদের প্রিয় সব ছিল এসেছে। আর দুজনের কথা পরিচয় করে শেখানো যায়, ওরা মেয়ে হতে পারে, ও পিছিয়ে পড়া জনজাতি বাড়ির মেয়ে। এই প্রিয় কলেজে রাজনীতি করে ও মমতার খুব কাছাকাছি গেছে। তাই সরকার চালানো হবে না, সব চাই, নিঃস্বাবান চাই, তরুণী চাই, মানব তরুণী চাই এবং সফলতা চাই। তাই পুলিশকে পঞ্চায়েত সমিতি সহসভাপতি করেছে, ওকে রাজ্য ছাত্র পরিষদের সিবিআইকে মুখার্জি ওকে সম্পাদিকা করেছে এবং বাড়ি বাড়ি ঘুরছে। আমি আপনাদের কাছে বলতে এসেছি, বক্তৃতা নয়, পায়ের আমার ওকে বাড়িতে যায়। ওই ঠাকুর বাড়ি থেকে তো কন্যা এসেছে, পড়াশোনা জানা, তার কোনো কালিমা নেই। তার মা একবার সাংসদ হয়েছিল, এবার মমতা তাকে ভারতবর্ষের লোকসভায়, রাজ্যসভায় তাকে পাঠিয়েছে। মথুয়া মহাসংঘের উন্নয়ন চান, মথুয়া উন্নয়ন সমিতির চেয়ারপারসন মমতা ঠাকুর যত উন্নয়ন তিনি আপনাদের কাছে পৌঁছে দিতে চান এবং সেই উন্নয়নে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় এবং এগিয়ে যাওয়ার কাজ হচ্ছে মানুষকে সঙ্গে নেওয়া। আমি এসেছি এখানে যে আপনারা সবাই, আমি যেমন আপনাদের সঙ্গে কথা বলছি, এখানে আমরা 4টে না 5টা বুথে নেবো, 5টা এই দুপুর এখন আবার যাব ওখানে আমাদের 21, 22, 24, 25 এই যে বুঝে আপনারাই তো ফিরে আসে। আমি প্রথমেই ধীরেন্দার কথা শুনি, সুভাষ মন্দার কথা শুনেছি, মণিমোহন দত্ত, আমি ওনাকে দেখেই বললাম আপনারা আছেন বলে আমরা আছি, কারণ আমরা মন্ত্রী হই, এমএলএ হই, বুথে যদি না জিততে পারি তাহলে যাওয়ার কোনো আর সুযোগ নেই, ওখানেই। তাই বুথের যারা সভাপতি, বুথের যারা কর্মী, বুথের যারা মা, বোন, ভাই আছেন, তাদের উপরে দায়িত্ব এই নির্বাচন বা ইলেকশন আপনাদেরকে মধুপর্ণাকে দিতাম। এখন বিজেপির কোনো প্রার্থী আছে কিনা এখন আমি জানি না, শুনলাম একজন সেই দূরের থেকে এসেছে, একটু বড় লোক আছে, পয়সাগুলি নিয়ে ঘুরতেছে, পয়সাগুলি নাকি আলাদা ঘুরতেছে, আরেকজন আমার নির্দল দাঁড়িয়েছে। তো ওরা ঠিকঠাক করুক, ততক্ষণে 10 তারিখে আপনার ভোট হয়ে যাবে। ওরা ঠিক করতে করতে বিজেপি
কে প্রার্থী ওদের ততক্ষণ দাদারা আমার ভাইরা, বোনেরা আমার মায়েরা, ততক্ষণ তোমরা 10 তারিখ পেয়ে যাবে এবং জোড়া ফুলে সব মানুষকে সঙ্গে করে নিয়ে মধুপর্ণাকে জিতিয়ে আনবে। এবং কানিদা একটা কথা বলেছে, আমার মনের কথা, দেখুন না মমতা কি করে ওকে জিতে নিয়ে গিয়ে, কোথায় তাকে স্থান দেয়। মমতা ঠাকুরকে দিল্লিতে পাঠিয়ে দিল, তাহলে মধুপর্ণাকে বাগদার লোকের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, মানবিকতার স্বার্থে, দারিদ্রতা মুক্তির স্বার্থে, বেকারিত্বের জ্বালা থেকে সরতে, কৃষকের অধিকার রক্ষায়, দেখুন না তাকে কোথায় নিয়ে যায়। একবার মায়েরা আমার, তোমরা দলের কথা তো ভাববেই, কিন্তু মানুষ হিসেবে ওই পরিবারের কথা ভাবো। আমি আপনাদের কাছে বলি, ওই বাড়িতে আমি অনেকবার গেছি, আমার ভাই বেশি যেতেন। দুধ পুকুর দেখছেন মমতা, ঠাকুর বাড়ির মন্দির দেখছেন মমতা, স্কুল দেখছেন মমতা, কলেজ দেখছেন মমতা, বিশ্ববিদ্যালয় দেখছেন মমতা, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় দেখছেন মমতা। একটা কথা দিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, যারা এত বড় বড় কথা বলে মধুয়া মধুয়া মধুয়া, ভাই বল না, একটা কাজ করেছো তুমি, দেখাও না। ধর্ম আমার যার যার, আমাদের প্রত্যেকের ধর্ম আমার নিজের, কিন্তু দেশের কাজ তো আমায় করতে হবে, মানে মানুষের কাজ। তো তুমি কি মানুষের কাজ করিস বাবা, একবার বলে দাও দিন, এইসব একবার এসো বলো তুমি কি করেছো। মমতা বলতে পারে আমি 64 প্রকল্প নিয়ে এসেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি মানুষকে আমার এই স্বল্প ক্ষমতার মধ্যে দিল্লির সঙ্গে লড়াই করে আমি বাংলার মানুষকে দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি। আমি খেতে পুরোপুরি দিয়েছি বলতে। বাগদা অঞ্চলের পাকা বাড়িতে চলছে এই জনসভা, চেষ্টাটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, এই কথা বলে আমি আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাগদা অঞ্চলের পাকা বাড়িতে চলছে হচ্ছে নেতাদের জনসভা মধুপর্ণা ঠাকুরের এই আজকে 6টা বুথ এখানে করলাম, তাহলে তার প্রেসিডেন্টরা আসবেন, তার 4-5 জন আপনারা যারা ভোট পরিচালনা করবেন তারা থাকবেন। ওটা আমি 3 তারিখে কিংবা 4 তারিখে করব। এক জায়গায় ডাকবো একটা হলে, কারণ ভোট যিনি পরিচালনা করেন সেটা হচ্ছে তার গুণ, সেই তার মহিমা। ভোট পরিচালনা সকালবেলা ঢুকে যাচ্ছে, কটা বাজে এবারে 5:30 ঢুকে পড়, 6টার মধ্যে ঢুকে গেল, 6:30 ওই মক পোলিং হয়ে গেল, ভোট শুরু হলো, আর বেরোয় না ছেলে। কেন? সে জানে বুথের দায়িত্ব আমার, আমি খাই না খাই, আমি বাথরুম যাই না যাই, আমি বুথে বসে থাকবো। এই যে দায়িত্ব যারা পালন করে, আমি আশা করি তাদের উপরে এই নির্বাচনে আপনাদের উপরে সব থেকে বেশি দায়িত্ব। আমি বিশ্বজিৎ বলেছি, বিশ্বজিৎ তুমি বিধায়ক হয়েছিলে, জিতেছিলে, তুমি আমাদের দলে এসেছো, তুমি মমতাকে, তোমাকে ভালোবাসে, তোমাকে লোকসভায় পাঠাতে চেয়েছি, এবার পারোনি, কিন্তু তুমি দৌড় থেকে সরে যেও না, থাকো, মানুষের মনে থাকো, আবার জিতবে। সবাই ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, মহাত্মা গান্ধী জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ভাই রতন জিন্দাবাদ। আমাদের আরেকটা মিটিং আছে, আমি দ্রুত ওখানে আমাদের প্রচুর কর্মী সমর্থক এখন ওয়েট করছে, এখানে চলে যাবে। আমি একটা ঘোষণা দিই, আমাদের প্রার্থী 15-16টা গ্রামে ঘুরেছে, বাকি চরমন্ডলের থেকে শুরু করে লন্ডকারি পাতুরিয়া পাগল করা বাকি রয়েছে, আর একদিন আসবে। আমরা সবাই প্রার্থী এখন আসেনি, আমরা সবাই